সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় যুদ্ধাপরাধের মামলা এবং অ্যামনেস্টি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা এবং সম্পাদক ডেইলি অবজারভার। মাঝখানে আছেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং ওই প্রান্তে আছেন আফসান চৌধুরী, অধ্যাপক ব্র্যাক বিশ্ববিদ্যালয়। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। প্রাণ ভিক্ষার বিষয়ে আবারও সময় চাইলেন যুদ্ধাপরাধী মীর কাসেম। তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করা হবে, জানালেন জেল সুপার। রাজধানীতে উইলস লিটলের শিক্ষার্থী রিশা হত্যার মূল আসামি ওবায়দুলের 6 দিনের রিমান্ড মঞ্জুর। সর্বোচ্চ শাস্তির দাবিতে স্কুলে স্কুলে মানববন্ধন। 75 পরবর্তী সময়ে সন্ত্রাস এবং জঙ্গিবাদ মাথাচাড়া দেয়, নির্মূল করতে হবে ঐক্যবদ্ধভাবে, বললেন প্রধানমন্ত্রী। সন্দেহ হলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর আহ্বান। দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার নেই বলেই জঙ্গিবাদের উত্থান ঘটেছে। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা। এবং চীন থেকে স্প্যান চলে আসার পর পদ্মায় পুরোদমে চলছে সেতুর পিলার বসানোর কাজ। ডিসেম্বরের মধ্যে 2টি পিলারের সংযোগ তৈরি টার্গেট। আপনি যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কারণ অ্যামনেস্টি একটা কথা ওদিনকে যেদিনকে রায়টা বহাল করা হয়েছে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড, তারপর ওনারা যেটা বলেছেন সেটা বলছেন যে প্রস্তুতির জন্য, আইনজীবীদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি, এই সাক্ষীদের সংখ্যা কমাই আনা হয়েছে। পাশাপাশি তারা বলছে যে উনি সুবিচার পাননি, ওনাকে ডিফেন্ড করতে দেওয়া হয়নি। আপনারা জানেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার শুরুর পর থেকেই আমরা লক্ষ্য করেছি দেশে এবং বিদেশে নানান ধরনের অপপ্রচার চালানো হয়েছে, এবং এই ধরনের অপপ্রচারগুলো চালানোর জন্য মূলত টবি ক্যাডম্যান অ্যান্ড অ্যাসোসিয়েটসকে জামায়াতে ইসলামের পক্ষ থেকে লবিস্ট নিয়োগ করা হয়েছিল। এবং এই লবিস্ট নিয়োগ করার যে নিয়োগপত্রটাও কিন্তু চুক্তিটা আমরা দেখেছি, যেখানে নিয়োগকারীর পক্ষে সই করেছিলেন যুদ্ধাপরাধী মীর কাসেম আলী। সঙ্গত কারণে এরপর থেকে একটানা আমরা লক্ষ্য করেছি যে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম, পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ পেপার, সংবাদপত্র, এমনকি পৃথিবীর নানান দেশে দেশে যে নানান এই যে সংস্থাগুলোকে, মানবাধিকার নামের যে সংস্থাগুলো আছে, তাদেরকে দিয়েও কিন্তু বিভিন্ন সময়ে অপপ্রচার চালানো হয়েছে। এই ক্ষেত্রে আমি আপনাদের এই বক্তব্যের বিষয়ে বলতে চাই, যখন এই অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াটি শুরু হয়েছিল, তখন আপনারা নিশ্চয়ই মনে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অপরাধ বিষয়ক উপদেষ্টা তিনি কিন্তু বাংলাদেশে এসেছিলেন। তিনি বেশ কিছু সুপারিশও করেছিলেন যাতে বিচারের মানটা আন্তর্জাতিক পর্যায়ের হয়, তার জন্য কিন্তু সুপারিশও করেছিলেন। তার অনেকগুলো সুপারিশ কিন্তু আন্তর্জাতিক অপরাধ যে কার্যবিধি, ট্রাইব্যুনালের যে কার্যবিধি, সেই কার্যবিধিটা সংযোজিত করা হয়েছিল। এবং সর্বশেষ যখন তিনি এলেন এবং তিনি যখন গেলেন, তখন তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া এটি স্বচ্ছ এবং নিরপেক্ষ। ট্রাইব্যুনাল যে বিচারের যে মান, এমান আন্তর্জাতিক মানের। এই যে ৪৫ বছর আগের ঘটনা নিয়ে তদন্ত সংস্থা, তারা যে তদন্ত কাজটি করেছে এটি অত্যন্ত উন্নত মানের। এবং ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া এবং রায় এটা, এবং এই যে ট্রাইব্যুনাল যে বিচার প্রক্রিয়া এবং যেটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের কাছে একটা মডেল হিসেবে দাঁড়ায়। আমি যেটা বলছি, আপনার কি মনে হয়েছে, আপনি তো এটাকে করেছেন, যে তাদের যে আইনজীবী ছিল সে পক্ষে, তাদেরকে সময় কম দেওয়া হয়েছে, অথবা তাদেরকে ডিফেন্ড করার সুযোগ দেওয়া হয়নি, এই ধরনের কোন জিনিস? আপনি যদি শুধু রিভিউর হিয়ারিংটা দেখেন, তাহলে সেখানে দেখবেন যেখানে রিভিউ পিটিশনের হিয়ারিং দেওয়ার পরে
প্রায় 3 মাস পরে শুনানিটা হয়েছে। বারে বারে তাদের আইনজীবীরা সময়ের আবেদন করেছিলেন, মাননীয় অ্যাপিলেট ডিভিশন সময়ের আবেদন মঞ্জুর করেছেন, এবং যতক্ষণ ইচ্ছে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ তিনি শেষ না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু রিভিউর আবেদনকারী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সাহেবকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এই মামলাটা শুরু হওয়ার পর থেকে কতদিন লাগলো রায় হতে? রিভিউ পিটিশনের ক্ষেত্রে রায় হতে সময় লাগলো প্রায় 4 মাসের মতো। আচ্ছা, যেখানে না মানে যখন রায় দেওয়ার পরে তো রিভিউ এর জন্য রায় দেওয়ার পরে প্রায় মামলা শুরু হওয়ার পর থেকে কতদিন সময় লাগলো এটা? আপনি এই মামলাটি শুরু হয়েছিল 2013 সালে। 2014 সালের আমার যতটুকু মনে পড়ে নভেম্বর মাসে রায় দেওয়া হয়েছিল। আজকে যখন রিভিউ পিটিশনের রায়টা আসলো, এর মধ্যেই তো 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে পরে কেমনে বলা যাবে যে আবেদনকারীকে সুযোগ দেওয়া হয়? হ্যাঁ, ইকবাল ভাই, এই জায়গাতে আসছি। তারা বলছে মৃত্যুদণ্ডাদেশ, মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে বাংলাদেশে এই ক্ষেত্রে উপরের দিকে, কিন্তু গত বছরের যে আসছে মৃত্যুদণ্ডের হিসাবটা আসছে, তাতে 1 নম্বরে আছে চীন, 2 নম্বরে আছে ইরান, 3 নম্বরে পাকিস্তান, 4 নম্বরে সৌদি আরব এবং 5 নম্বরে হচ্ছে আমেরিকা। মৃত্যুদণ্ড সেখানে আছে। সেখানে কোনো মৃত্যুদণ্ড দিলে সেই জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হয় না। তাদের এই 50টা 51টা স্টেট আছে, এর মধ্যে 31টা স্টেটে এখনো মৃত্যুদণ্ড বহাল আছে, সর্বোচ্চ শাস্তি। কিন্তু তারপরে যখন শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে, অন্যান্য জায়গায় যেটা বলা হয় ইসরায়েল কিছু করলে কিছু হয় না, সিরিয়ায় কিছু করছে হয় না, তুরস্কে কিছু করলে কিছু হয় না, শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে হলেই এই মানবাধিকার সংস্থাগুলো হঠাৎ করে তাদের মতো করে কথা বলা আরম্ভ করে, কারণ যে না এই কোর্ট ঠিক না, তারা এরকম না, বিচারটা ঠিক হয়নি, হ্যাঁ আসামিরা ঠিক মতো পাচ্ছে না, সাহায্য পাচ্ছে না ইয়াদের কাছ থেকে, কৌশলীর কাছ থেকে। এই প্রসঙ্গটা কেন চলে আসে? শুধুমাত্র আমাদের ক্ষেত্রে অনেক বেশি আসছে। ধরুন, মানবাধিকার সংস্থাসমূহ আন্তর্জাতিক বা আমাদের দেশীয়, তাদের বক্তব্য মূল্যায়ন করার আগে তাদেরকে এদেশের মানুষ তো এটি জিজ্ঞাসা করার একটা অধিকার আছে যে এই যুদ্ধ অপরাধীরা 1971 সালে যে গণহত্যা করেছে, গণধর্ষণ করেছিল, অগ্নিসংযোগ করেছিল, মানবতা বিরোধী অপরাধ করেছিল, তারা কোন মানবাধিকার মেনে এই অপরাধগুলো করেছিল? বিচারের দাবি করার অধিকার যে কোনো ব্যক্তির শুধু নয়, ভিকটিম যারা তাদের তো আছেই। আজকে এত বছর পরে বরং এই দেশ একটি বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তিনি দেশীয় এবং আন্তর্জাতিক সকল প্রভাব বা সকল চাপকে উপেক্ষা করে শুধুমাত্র জনগণকে দেয়া তার প্রতিশ্রুতি অনুযায়ী এবং আমাদের দেশের যে বিচার প্রক্রিয়া, স্বাধীনভাবে যে বিচার প্রক্রিয়া, যেটি আমাদের সম্মানিত প্রসিকিউটর তিনি বললেন রানাদা, সেটাকে মেনে নিয়েই কিন্তু আজকে এই বিচারগুলো অনুষ্ঠিত হচ্ছে। বিদেশিরা যারা এসছেন তারা কিন্তু এই বিচার প্রক্রিয়াটা বিভিন্ন সময় তারা কিন্তু অবজার্ভ করেছেন, করে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু তারপরেও যেটি হলো সেটি ওই যে বললাম যে লবিস্ট নিয়োগ করা হয়েছে উনি বললেন, এবং তাদের যে প্রচারণা, সেই প্রচারণার শিকার হলো বাংলাদেশ। এবং এদের আমাদের দেশের ভিতরেও যারা এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, যুদ্ধ অপরাধী যারা ছিল, তাদেরকে রাজনৈতিকভাবে যারা লালন পালন করেছেন দীর্ঘদিন থেকে, তারা সবাই মিলেই কিন্তু এই একটি প্রশ্ন তোলার অবকাশ রেখেছেন। আমার মনে হয় রানাদা বলবেন আরো বিশদ করে, সেটি হলো আন্তর্জাতিক এই ধরনের যে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল যেগুলি, সেই ট্রাইব্যুনালে কিন্তু কোথাও কিন্তু রিভিউর প্রভিশন নেই। একমাত্র এই বাংলাদেশের এই মানবতা বিরোধী অপরাধ উচ্চ আদালতে, হ্যাঁ উচ্চ আদালতে আপিলের প্রভিশন নেই। আপিল এবং রিভিউ কোনো জায়গা নেই। বরং বাংলাদেশে আমি তো মনে করি যে এই যুদ্ধাপরাধীদের ব্যাপারে মানে
আন্তর্জাতিক মানের থেকেও আরো বেশি তাদের অধিকার রক্ষা করার জন্য, যারা অন্যের অধিকার হরণ করে হত্যা করেছে তাদের অধিকার রক্ষা করার জন্য আজকে এই প্রভিশনগুলো সুযোগগুলো দেওয়া হয়েছে। তারপরে যে প্রশ্নগুলো তোলা হয় সেই প্রশ্নগুলো হলো মূলত উদ্দেশ্যমূলক। আপনার আর যেটি আপনি বলেছেন মৃত্যুদণ্ড, ধরুন সাদ্দাম হোসেনকে ঈদের দিন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং সে ফাঁসিটি কারা দিয়েছিলেন? এই পশ্চিমা রাষ্ট্রসমূহ তাদেরই নিয়ন্ত্রিত যে বিচার ব্যবস্থা তার মধ্য দিয়ে দিয়েছেন। এবং আমাদের ক্রসফায়ারের কথা বলা হয়, পাকিস্তানে ঢুকে বিন লাদেনকে কোন বিচারে হত্যা করা হয়েছিল? তার লাশ সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তাকে তো বিচার করা হয়নি, বিচারের কোনো প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হয়নি। নরিয়াগাকে আপনার তার দেশ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে কোন বিচার হয়েছে? আপনার গাদ্দাফিকে তার দেশে হত্যা করা হয়েছে, কোন বিচার হয়েছে? এখন যারা শক্তিশালী রাষ্ট্র তারা তাদের মতো করে বিশ্বকে দেখতে চায়। আমার মনে হয় যে আমরা আমাদের মতো করে আমাদের দেশকে দেখতে চাই। যারা আমাদের এখানে যুদ্ধ অপরাধী তারা শুধু যুদ্ধ অপরাধী নয়, তারা আমাদের দেশের স্বাধীনতাকে তারা বিরোধিতা করেছে এবং এখানে মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা করেছে, গণধর্ষণ করেছে। শুধু 1971 সালেই বন্ধ ছিল তা 1971 সালেই করেছে তা নয়। আপনি দেখুন পরবর্তীকালে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের দেশে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া হয়েছে। এই শক্তি বা এই ব্যক্তিরাই, শুধু তাদের অনুতপ্ত হওয়া তো দূরে থাকুক, তারা কোনোদিন আজ পর্যন্ত এই জাতির কাছে তারা ক্ষমা চায়নি। কিন্তু এই যে বাংলাদেশকে তারা বিরোধিতা করেছিল সেই বাংলাদেশের সকল ধরনের প্রিভিলেজ তারা কিন্তু এনজয় করেছে। সর্বশেষ পতাকা নিয়ে তারা মন্ত্রীও হয়েছে এবং তাদেরকে মন্ত্রী বানানো হয়েছে বিএনপি সরকার জামাত মিলে। তাই আজকে আমি মনে করি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি বলল আমি তাতে খুব বেশি উদ্বিগ্ন নই এবং এটাতে আমি খুব বেশি এটাকে আমি গুরুত্ব দিতে চাই না। আমি মনে করি যে আজকে প্রমাণিত হয়েছে, জন কেরি যখন এসেছিলেন, আপনার নিশ্চয় মনে আছে 13 সালে যখন কাদের মোল্লার ফাঁসির রায় হয়েছিল তখন জন কেরি কিন্তু টেলিফোন করেছিলেন আমাদের প্রধানমন্ত্রীকে এবং প্রকারান্তরে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আজকে দেখুন যে জন কেরি যেদিন আসলেন তার পরের দিন আমাদের সুপ্রিম কোর্ট অর্থাৎ শীর্ষ আদালত দেশের মানুষের প্রত্যাশাকে সামনে রেখে এবং সুবিচার ন্যায় বিচারকে সামনে রেখে তারা কিন্তু রায়টি দিয়েছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যয়, সরকারের প্রত্যয় এবং বিচার বিভাগের ন্যায় বিচার করার যে একটি তাদের যে স্বাধীন যে একটা চেতনা সেটি কিন্তু প্রকাশ হয়েছে। আমি মনে করি এর মধ্য দিয়ে এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উত্তর দিয়ে দেওয়া হয়েছে। স্যার, যে অ্যামনেস্টি, আমি যেটা ওনাকে বলেছিলাম যে অ্যামনেস্টি দেখা যাচ্ছে যে সৌদি আরবের যে এত হচ্ছে, পাকিস্তানে এত হচ্ছে, কোনো বিষয় নিয়ে কিন্তু তাদের কোনো বিবৃতি আমাদের চোখে পড়ে না। ইসরায়েল সারা বছর ধরে ফিলিস্তিনিদের করছে, সেটা নিয়ে কোনো কথা হয় না। ইরাকে বোমা মেরে যাচ্ছে, তাতে কোনো কিছু হয় না। হ্যাঁ, তাহলে তো তারা কি আপনার মনে হয় না যে তারা একটা পারপাস সার্ভ করে? আমি যতটুকু অ্যামনেস্টি সম্পর্কে জানি, যদি আমি এই অ্যামনেস্টির সঙ্গে না হলেও মানবাধিকার বিষয়ে 4 দশকের বেশি থেকে সক্রিয়, আমার মতে যখন তারা কাজ শুরু করেছিল তখন পৃথিবীর দেশগুলো যে অবস্থায় ছিল তাতে নিজের একটু মাতবর অবস্থায় ছিল। তো পৃথিবীর অবস্থা তো অনেকটাই মৌলিকভাবে পাল্টে গেছে। তাদের বর্তমানে যা তারা কি বলছে না বলছে অন্য যেসব সংস্থা, আমি মনে করছি না যে তারা পারপাস সার্ভ করার জন্য করছে। আমি মনে করি যে বাংলাদেশের এত গুরুত্ব দেওয়ার কি কারণ থাকতে পারে আমি নিজেও এটা বুঝি না। আচ্ছা, তুমি তো তার মতামত থাকতেই পারে। আপনি যদি আজকে সুপ্রিম কোর্টের যে কন্টেম্পট অফ কোর্টের যে ডিসিশনটা, তাতেও কিন্তু তারা ইউনানিমাস না। 7 জনের মধ্যে 3 জন বলেছে, হ্যাঁ 5-3 হয়েছে। তাহলে মানুষের বক্তব্য তো থাকতে পারে বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভেতরে যদি বক্তব্য থাকে। তাহলে অ্যামনেস্টি কি বলছে না বলছে, বস্তুত পক্ষে আমি এটাকে গুরুত্ব দিই না।
আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশ এখন অতটা গুরুত্ব দেয়। ঐতিহাসিকভাবে একটা সময় তাদের হয়তো ছিল, এখন অ্যামনেস্টির সময় আর নেই। এখন অন্য সাধারণ দেশগুলো অনেক বেশি সবল। কারণ আপনি যদি মনে করেন চীনকে বলতে যান, আজকে বিশ্বে যে ইতিহাসটা রয়েছে, পৃথিবীর ব্যবসার 15 থেকে 20 ভাগ এখন চীনের দখলে। এবং চীন কি পাত্তা দেবে অ্যামনেস্টি? চীন কি মার্কিন সরকারকেই পাত্তা দেয় না? অতএব আমার মনে হয় এই পরিপ্রেক্ষিতে আমাদের ওই বিদেশি যেসব সংস্থা আমাদের দেশের বিচার সম্পর্কে কথা বলে, তাদের এইটাও আমাদের স্মরণ রাখা দরকার। এটা তো এক ধরনের একটা চাপ সৃষ্টি করার তো প্রয়াস, তার উপরে চাপ সৃষ্টি করে। আমি নিশ্চয়ই রানাদাদের উপরে এখানে চাপ সৃষ্টি করে না। কিন্তু পরবর্তীতে দেশের যে ইয়াটা, আমার মনে হয় না চাপ সৃষ্টি করে। কারণ একটা সময় ছিল যখন কোন সংস্থাই ছিল না বা মানুষের মধ্যে সেই সাবল্য ছিল না, এটা চাপ সৃষ্টি করলেও করতে পারে। কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের মানুষ এখন, মনে করেন হিউম্যান রাইটস ওয়াচ আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে, আরো যেসব সংস্থা আছে, তাদের ভেতরেও অনেক ঝামেলা আছে, অনেক গন্ডগোল আছে। এবং একটা বিষয় আমি মৌলিকভাবে মনে করি যে আপনি যদি নিজে মানবাধিকার না বিশ্বাস করেন, সকলের মানবাধিকার, তাহলে আপনি সেই সংস্থার মানবাধিকার বা তাদের মানবাধিকার রক্ষার কথা বলবেন কিনা। আপনি মনে করেন জঙ্গিদের কথা বলেন, জঙ্গিরা মানুষকে খুন করে ফেলে। জঙ্গিরা যদি মানুষকে খুনই করে ফেলে, আমি তো যদি বলি যে মানবাধিকার তাদের আমার রক্ষা করতে হবে, এটা অনেকের কাছে বৈপরীত্যমূলক মনে হতে পারে। সেই কারণে আমি বলছি, এবং যেটা ইকবাল ভাই যে কথাটা বললেন যে ওসামা বিন লাদেনকে যখন ক্রস ফায়ার করলো, তখন তো কেউ এত বলেনি। মানে তাদের আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু এইভাবে একটা যে দেশ তুমি মানবাধিকার লঙ্ঘন করেছো, এরকম তো হয়নি। অতএব আমার মনে হয় বড় দেশ ছোট দেশ, বড় সংস্থা ছোট সংস্থা, তবে আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। এতটা গুরুত্ব পাওয়ার যোগ্যতা তাদের নাই। একটা ফোন আছে স্যার, অবশ্যই আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি খুলনা থেকে তুষার বলছিলাম। জি, আমার প্রশ্ন হলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুদ্ধবাজার মামলার ব্যাপারে ইতিপূর্বে যে অভিমত দিয়েছিল, তার বিরুদ্ধে কুসমত একটা মামলা হয়েছিল ট্রাইব্যুনালে। তো যদি মামলা যদি হয়ে থাকে, তো তার বর্তমান অবস্থা কি? এবং যদি না হয়ে থাকে, তো এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিরুদ্ধে অতি সত্বর কোনো ব্যবস্থা নেবেন কিনা? কারণ এরা মানুষের অধিকার রক্ষা না করে এরা শয়তানের অধিকার রক্ষা করছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, উনি যে কথাটা বলেছেন, আসলে অ্যামনেস্টির ব্যাপারে কোনো মামলা কিন্তু অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের ব্যাপার নিয়ে। এবং আপনারা জানেন যে হিউম্যান রাইটস ওয়াচের ব্যাপার নিয়ে যখন এই মামলাটি হলো, তখন তারা কিন্তু এই মামলা ফেস করার জন্য আর আসেনি, আর এই কথাটাও ঠিক যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচ এগুলোর যে কার্যটা পরিচালিত হয়, তাদের যে অর্থের উৎসের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু একটা কনসিল রাখা হয় এবং তারা কাউকে বলে না যে অর্থের উৎসটা কি। আমরা সেখানে বলতে চাইছি যে আমাদের কাছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত 6 বছর ধরে যে ভূমিকাটা আমরা দেখলাম, সেটা হচ্ছে বাস্তবতার কিন্তু বিপরীত অবস্থান নিয়ে তারা কিন্তু এই কথাগুলো বলে। সেখানে আমাদের কথাটি হলো, লবিস্টদের যে ব্যাপারটা, এই যে মীর কাসেম আলী সাহেবরা যে কোটি কোটি টাকা ঢেলেছেন দেশের ভেতরে এবং বাইরে, তার মধ্য দিয়ে অ্যামনেস্টি, আমার ধারণা তার একটি বড় উৎসের বড় অর্থ তারা কিন্তু পেয়েছে। এবং অনেক সময় অর্থের বিনিময়েও কিন্তু আমি আগেই বলেছি, অনেক মিডিয়া, অনেক সংস্থা, ইভেন পার্লামেন্ট মেম্বার, আমরা তাদেরকেও কিন্তু নানান সময় কথা বলতে দেখেছি, এখন আর বলে না। যেই মার্কিন যুক্তরাষ্ট্র এই বিচার শুরু হবার পর থেকে তারা নানান সময়ে কথা বলে এসছে, এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নীরব। এমনকি তুরস্ক, এই যে বর্তমান সরকার, যারা গত রায় দেওয়ার পরে তারা নানানভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং এমনকি তাদের রাষ্ট্রদূতকেও তারা প্রত্যাহার করে নিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত দেখা গেল তুরস্কের সেই রাষ্ট্রদূত ফিরে এসছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বোধহয় সাক্ষাৎ করেছেন এবং অথবা পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করতে গিয়ে বলেছেন যে যুদ্ধ অপরাধের বিচারের বিষয়টি বাংলাদেশের একান্তই আভ্যন্তরীণ, এই ব্যাপারে তারা কোনো বক্তব্য রাখতে চায় না। তাহলে সেখান থেকেই দেখা যাচ্ছে ক্রমাগতই কিন্তু দূরে সরে যাচ্ছে। যখন বিচার প্রক্রিয়াটি এগুচ্ছে, ট্রাইব্যুনালের রায়গুলো যখন আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে,
তখন কিন্তু প্রতিবাদের যে কণ্ঠটা বা সমালোচনার যে কণ্ঠটা জাতীয় পর্যায়ে যেমন এগুলো আপনার ক্ষীণ হয়ে আসছে, আন্তর্জাতিকভাবেও ক্ষীণ হয়ে আসছে। আমি আফসান ভাইয়ের সাথে একমত। সেটি হলো যে সম্ভবত এই ক্রিয়া প্রতিক্রিয়া এগুলোর বিষয় নিয়ে আমাদের খুব বেশি উদ্বিগ্ন হবার অথবা খুব বেশি গুরুত্ব দেওয়ার বাস্তব কোনো কারণ আজকের এই মুহূর্তে আছে বলে আমাদের কাছে মনে হয় না। এবং আমরা কখনো কিন্তু এই বিষয়গুলোকে কোনো প্রকার গুরুত্ব দিয়ে ভাবার চেষ্টা করি নাই। না তাহলে যদি আমি আপনার কথা, এবং এর সাথে আরেকটি কথা বলতে চাই, হতে পারে নুরেমবার্গ ট্রায়াল হয়েছিল কত আগে। নুরেমবার্গ ট্রায়ালের সময়ও কিন্তু বলা হয়েছিল যারা এই বিচারের মুখোমুখি হয়েছিলেন তারা যেমন নুরেমবার্গ ট্রায়ালের মান নিয়ে তাদের যে রায়গুলো প্রকাশিত হয়েছিল সেগুলো নিয়ে তারা নানান ক্রিয়া প্রতিক্রিয়া দেখিয়েছে। এমনকি এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও কিন্তু আমরা এই রায়গুলো নিয়ে নানান জনের কথা বলতে কিন্তু আমরা লক্ষ্য করেছি। কিন্তু আজকের দিনে এই কথাটি বাস্তব এবং সত্য যে নুরেমবার্গ বিচারই আন্তর্জাতিক অপরাধের বিচারের আজকে যে মাইলফলকটি তৈরি করেছিল সেটাকে সামনে রেখেই কিন্তু পৃথিবীর দেশে দেশে এই ট্রাইব্যুনালগুলো গঠিত হচ্ছে এবং কাজ পরিচালনা করছে। না, আমি এখানে একটু প্রশ্ন রাখতে চাই। সেটি হলো, এনারা তো দাবি করেন যে এনারা মানবাধিকার সংস্থা এবং বিশ্বব্যাপী মানবাধিকার সংরক্ষণে তারা ওয়াচডগ হিসেবে কাজ করেন। তো আমার প্রশ্ন হলো, যারা এই মানবাধিকার ওই সময়ে লঙ্ঘন করেছিল একটিবারও কি জিজ্ঞাসা করেছে বা একটিবারও কি তাদের সম্পর্কে তাদের যে সমালোচনা বলুন বা নিন্দা তারা জানিয়েছে? তারা কি নিন্দা জানিয়েছে? তাহলে কার মানবাধিকার তারা রক্ষা করছেন? লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, তাদের মানবাধিকার নেই? আর আজকে তাদের এতদিন পরে তাদের বিচার শুরু হয়েছে। এটাই তো হলো সবচেয়ে বড় বাংলাদেশের একটা বড় শক্তি, যে বাংলাদেশ এতদিন পরে ঘুরে দাঁড়িয়েছে এবং দীর্ঘদিন যে কলঙ্ক আমাদের মাথার উপরে ছিল সে কলঙ্ক আজকে প্রধানমন্ত্রী, বর্তমান সরকার এবং আমাদের বিচার বিভাগ তারা দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী এই কাজটি করছেন। আমার দেশের মানুষ যা চাইবে সেটাই তো গণতন্ত্র। আমার দেশের মানুষ যেটা চাইবে, যেভাবে চাইবে সেটাই হবে। কে আমার বিরোধিতা করলো সেটা তো দেখার বিষয় নয়। এবং আমি মনে করি যে, যেটা দাদাও বললেন, যে আজকে বিশ্ব কিন্তু তাদের অবস্থান কিন্তু পরিবর্তন করছে। জন কেরি 3 বছর আগে টেলিফোন করেছিলেন, তিনি এবারে এসে একটি কথা উচ্চারণ করেননি এই যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে। আরেকটি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বিচার বিভাগকে, শীর্ষ আদালতকে, সরকারকে। সেটি হলো, জন কেরির আসার পরে কিন্তু একটা সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব কাজ করছিল কি হবে, মানে এর মধ্যে কোনো প্রভাব পড়বে কিনা। পরের দিনই দেখুন কি একটা যে পরের দিনই কিন্তু রায়টি হয়েছে এবং সুপ্রিম কোর্ট সেই ইয়েকে রায় দিয়েছেন যে তাদের ফাঁসি হবে এবং যে কোনো দিন এখন ফাঁসি কার্যকর হবে। বাংলাদেশের মানুষ কিন্তু এটি দেখতে চেয়েছিল যে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পারে কিনা। আমাদের বিচার বিভাগ, আমাদের সরকার, এদেশের মানুষ সেটা প্রমাণ করেছে। এবং আমি মনে করি যে এই কারণের জন্যেই যে যারা আস্তে আস্তে যত আমরা এই দৃঢ়তা দেখাতে পারবো, যত আমাদের এই অবস্থানকে আমরা সুসংহত করতে পারবো, ততই কিন্তু আমরা বিশ্বের এখন আস্তে আস্তে ওই যে বললেন না যে তুরস্ক বলছেন এটা আভ্যন্তরীণ ব্যাপার, আমেরিকা এখন আর কথা বলছেন না, যুক্তরাজ্য কথা বলছেন না, পশ্চিমা দেশগুলো কথা বলছেন না। তারা বলছেন যে মানবাধিকারের কথা বলেন, আমার দেশের আত্মস্বীকৃত খুনি যার বিরুদ্ধে মামলা, যাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, আপনি আমেরিকা আমাকে সেই বা কানাডা তাদেরকে আপনি ফেরত দিচ্ছেন না। যারা মানবাধিকার না, জঘন্যতম অপরাধ করেছে, যে মানে বিচারে তাদের ইয়ে হয়েছে, তাদেরকে ফেরত দিচ্ছেন না। কিন্তু তারা বলছেন এক্সট্রাডিশন প্যাক্ট। আমরা যখন এখানে এক মহিলা, আমেরিকান মহিলা, তাকে যখন আমরা আমাদের সাথে তো এক্সট্রাডিশন প্যাক্ট নেই, কিন্তু আমরা সেই মহিলাকে আমরা যখন একজন কংগ্রেসম্যান আসলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন চাইলেন, আমরা একটা গেস্টার হিসাবে
আমরা তাদের সেই মহিলাকে কিন্তু এক্সট্রাডিশন প্যাক্ট না থাকা সত্ত্বেও আমার এখানে সে বিচারে সে কিন্তু দোষী হয়েছিল, তাকে আমরা হস্তান্তর করেছি। কিন্তু আমার জাতির পিতার আত্মস্বীকৃত খুনি সেই রাশেদ চৌধুরীকে ফেরত দিচ্ছে না, নূরকে কানাডা ফেরত দিচ্ছে না, আর তারা মানবাধিকারের কথা বলছেন। এখানে আমি মনে করি যে আমাদের ঐক্যের প্রয়োজন আছে, জাতীয় ঐক্য। যেমনিভাবে 1971 সালে আমার বিরোধিতা করেছে, বহু শীর্ষ রাষ্ট্র আমাদের বিরোধিতা করেছে, এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের এখানে যখন একের পর এক ব্লগার হত্যা হচ্ছিল, কিছু উদ্দেশ্যমূলকভাবে বিক্ষিপ্তভাবে বিদেশিদেরকে হত্যা করা হচ্ছিল, তখন কিন্তু তারা ছুটে এসেছিলেন। পশ্চিমা রাষ্ট্রসমূহ, পশ্চিমা মিডিয়া আমাদের বিরুদ্ধে বহু কথা বলেছেন। আজকে যখন আমরা হলি আর্টিসান ক্যাফেতে আমরা যখন আমাদের সক্ষমতা দেখালাম, আমরা যখন কল্যাণপুরে আমাদের সক্ষমতা দেখালাম, আমরা যখন আজকে একের পর এক এই জঙ্গিদেরকে আমরা ধরে আমরা তাদের বিচার, তাদেরকে তাদের মানে তাদের সমস্ত কিছু আমরা যখন আস্তে আস্তে নিয়ন্ত্রণ করে ফেলছি, এখন দেখুন বিশ্ব আজকে কিন্তু আমাদের এই সক্ষমতাকে আজকে তারা স্বীকার করছে। সেদিন অস্ট্রেলিয়া আমাদের এখানে সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও হঠাৎ করে তারা বলে দিলেন যে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম আসবেন না, এবং আসলো না। আমাদের বিশ্বকাপে তারা বলেন, কিন্তু আজকে দেখুন ব্রিটিশ টিম আসছে। এটাই কিন্তু আমাদের সক্ষমতা প্রমাণ করছে, এবং যত আমরা এই সক্ষমতা অর্জন করতে পারবো, সেজন্য আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য, সেজন্য আমাদের প্রয়োজন আমাদের সকলের মধ্যে মানে দৃঢ়তা। সরকারের থাকতে হবে, বিচার বিভাগের থাকতে হবে, জনগণের থাকতে হবে, রাজনৈতিক দলসমূহের থাকতে হবে। তখনই কিন্তু এই বিশ্ব আমার কাছে আসতে বাধ্য হবে। স্যার, আপনি তো খেয়াল করেছেন ভারতে অ্যামনেস্টি নিয়ে একটা সাম্প্রতিকতা এরকম হয়েছে, এবং তাদের বক্তব্য খুব পরিষ্কারভাবে আসছে যে ভারত বিরোধী কাজ তারা করছে, এবং তারা নিজেরাই ওই জায়গাগুলো বন্ধ করেছে। পাশাপাশি তারা মামলা করার হুমকি দিয়েছে, রাষ্ট্রদ্রোহের পুলিশের ইয়ে করেছে এই অবস্থাতে। তার মানে অ্যামনেস্টি কিন্তু উনি যেটা বললেন, যে আপনি যেটা স্যার বলছিলেন প্রথমে, যে আস্তে আস্তে কিন্তু যখন নিজেদের সক্ষমতা, ইকবাল ভাই বললেন, সক্ষমতা যখন অর্জন করবে, অটোমেটিক যারা ভাবতো দুর্বল, তারা কিন্তু নিজেদের যারা সবল ভাবতো, তারা আস্তে আস্তে দুর্বল হবে। এবং ভারতে কিন্তু আমাদের পাশের দেশ ভারতে কিন্তু ওরা এত বেশি হয়েছে, 3-4টা অফিস কিন্তু বন্ধ করে দিয়েছে অ্যামনেস্টি। শুধুমাত্র তারা বলছে যে না, এটা আর যাই হোক, আমাদের ভারতের ঐক্য নিয়ে প্রশ্ন তুলেছে, অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলছে, এবং তারা পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে। তারা ভারতে শুধুমাত্র অ্যামনেস্টিকে নিয়ে হয়নি, ভারতে অনেকগুলো এনজিওর ব্যাপারে হয়েছে। কিন্তু ওরা সবচেয়ে বেশি করেছে, 3-4টা জায়গায় প্রেস ব্রিফিং করেছে তাদেরকে নিয়ে, পরিবারগুলোকে। এবং প্রথম বোধহয় গ্রিন পিসের বিরুদ্ধে এটা হয়েছে, তারপরে পরবর্তীতে এরকম হয়েছে। তো আমার যেটা মনে হয়, ভারতের যে সবল অবস্থান, আমরা সেই সবল অবস্থানে এখনো নেই, এবং আমাদের যাওয়ার যে প্রক্রিয়া সেটা কতটা আছে আমি জানি না। তবে আমার মনে হয় ভারতের একটা খুব বড় শক্তি হচ্ছে ভারতের বিচার বিভাগ। ভারতের বিচার বিভাগ অত্যন্ত স্বাধীন, ভারতের বিচার অত্যন্ত সবল। তো আমার মনে হয় আমাদের বিচার বিভাগও যদি সেই রকম ভাবে সবল হয়, এবং তাকে যদি আমরা সেইভাবে শ্রদ্ধা দিয়ে দেখতে পারি, এবং আমার মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি কয়েক জায়গায় শুনছিলাম মানুষ খুব, এমনকি উকিল শ্রেণীর মধ্যেই, যে এই রায়টা কি হবে, বিভিন্ন কথাবার্তা হচ্ছিল। আমার কাছে মনে হয়েছে যে আমাদের সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিচ্ছে তারা কতটা সবল এবং কতটা স্বাধীন। তো এটা আমাদের সবার একটা অর্জন, কারণ একটা বিচার বিভাগ সবল স্বাধীন হওয়াটার চেয়ে মানে শ্রেষ্ঠ অর্জন আর কিছু হতে পারে না। তো আমাদের যে ঐতিহ্য, এই সবল স্বাধীন বিচার বিভাগের ঐতিহ্য, এটা কিন্তু ফেরত আসছে আমাদের। তারপরে আছে মনে করেন রাজনৈতিক, তো যে জিনিসটা আমাদের সবচেয়ে দুর্বল জায়গা, সেটা হচ্ছে আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি সবল না, কিন্তু আমাদের রাজনৈতিক দল আছে যেটা খুব সবল, এবং অন্য দিক থেকে যে বিরোধী দলটা আমাদের সবল হওয়া উচিত, আমাদের যে বিরোধী দলই হোক তার সবল হওয়া উচিত, সেটা আমাদের নেই। এটা কিন্তু আমাদের রাজনৈতিক যে প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থাটা আছে সেটাকে একটু দুর্বল করে রাখছে। অন্যটা হচ্ছে এক্সিকিউটিভ, যেটাকে যারা কাজকর্ম করে থাকে। তো সেই তিনটা মিলে যদি একসাথে সাবল্যটা অর্জন করে, আমার মতে বিচার বিভাগের সাবল্যটা দেখার মতো। সেই রকম হলে তাহলে কিন্তু সবগুলোই এসে পাশে দাঁড়ায়। এবং তখন ভারতে যে জিনিসটা হয়েছে, ভারতের যে আমলা, সে কিন্তু দেশপ্রেমিক।
ভারতের যে বিচার বিভাগই বলুন বা ভারতের যে কি বলে এক্সিকিউটিভ বলেন বা সে সাংসদ, সেও কিন্তু দেশপ্রেমিক। সেই পরিচয়টাকে সে কখন ধারণ ছাড়ে না। তো আমাদের মনে করুন আমাদের পার্লামেন্ট নিয়ে আপনাদের এই অনুষ্ঠানে আলাপ হয়েছে, তারা জমি ফ্ল্যাট নিয়ে অনেক বেশি আলাপ করেছে, তারা মৌলিক বিষয় নিয়ে ততটা আলাপ করেনি। এই জন্য দুর্বলতার কারণে আমরা হয়তো অতটা সবল হচ্ছি না। কিন্তু আমাদের দেশের সুযোগটা আছে। আমি যেহেতু একটা মাস্টার, আমি একটা কথা বলি, আমার আত্মীয় স্বজনের মধ্যে বিদেশে পড়া বহুত খালাতো ভাই মামাতো ভাই তাদের বাচ্চা কাচ্চা আছে। আমার খুব বড় অহংকারের জায়গা যে আমাদের দেশের বাচ্চারা যদি তাদের সুযোগটা দেওয়া হয়, তারা বিদেশে পড়ে আসা বাচ্চার সমান। তো তার মানে আমাদের সুযোগটারই আমরা সৃষ্টি করতে পারি না। কারণ আমাদের বাচ্চাদের যে মেধা, এটা বস্তুর পক্ষে এটা একটা গর্ব করার মতো মেধা। তো সেই মেধার দেশে যত বেশি মেধা স্ফুরণ হবে ততটা আমাদের ভালো হবে। ভারতে যেটা হয়, ভারতেও কিন্তু এখনো পশ্চিমাদের দিকে তাকায়, নিজেদের আইআইটি গুলোর দিকে তাকায়। তারা বলছে আমাদেরকে এরকম ভাবে মুক্ত করে দিতে হবে। তো আমাদের যদি শিক্ষা ব্যবস্থাটা উন্নত হয়, আমরা কেউ বলতে পারি না যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা উন্নত, তাহলে কিন্তু দেশের মধ্যে উন্নতি হয়। আপনি যদি ভারতীয় গণমাধ্যম পড়েন তাহলে দেখবেন ভারতের একটা মানুষ কিন্তু নিজেকে প্রথম দেশপ্রেমিক মনে করে। সে আগে নিজে পয়সা বানাতে চায় না, আগে নিজে এখানে খেতে যাব এখানে পড়তে যাবো এটা ভাবে না। যে শ্রেণীটা খুব সবল ওখানে হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। বড়লোক শ্রেণী আছে, মধ্যবিত্ত শ্রেণী। আমাদের দেশে মধ্যবিত্তরা এখনো দুর্বল রয়ে গেছে। আমাদের মধ্যবিত্ত শ্রেণী এখনো সমাজে ওই স্থানটা পাচ্ছে না। অথবা আমাদের মনে রাখতে হবে সকল শ্রেণীকে। 71 সালে, যেহেতু আমি 71-এর ইতিহাস নিয়ে আমার জীবনটা প্রায় চলে গেছে, 71 সালে গরিব মানুষের ভূমিকাটা আমরা কিন্তু সেইভাবে সামনে আনিনি। আমরা বলতে গিয়ে যাদের কথা বলেছি বা বেশি বলি, তারা কিন্তু হচ্ছেন সবল মানুষরা। সবল মানুষরা কি বলছেন? দেশপ্রেমিক। অবশ্যই সাধারণ মানুষের দেশপ্রেমটা অনেক বড়। এই কারণে বড় যে তার ত্যাগেরও পরিসরটা খুব ছোট, কিন্তু তারপরও সে ত্যাগ করেছে। আমার মনে হয় এই চর্চাটা আমাদের জীবনে আসা উচিত। সাধারণ মানুষের দেশপ্রেম, এটা আসলে আমাদের অনেক বেশি জানা হবে। আমরা শেষ পর্যায়ে আছি। তাহলে আমরা যে ইকবাল ভাই যে কথাটা বলেছেন একটা পর্যায়ে, যে রিভিউ, যেটা যে মানে যে কোনো জায়গা, মানে যদি আমি এইভাবে আপনাকে বলি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, আমরা আমাদের সবচেয়ে মূল যে জিনিসটা, যে অন্য জায়গা থেকে সবচেয়ে আলাদা যে জিনিসটা, সেটা হলো ইকবাল ভাই যেটা বলেছেন যে আমরা রিভিউ করার মানে শেষ পর্যন্ত তাকে, যিনি সবচেয়ে বেশি অপরাধী, তাকেও আমরা কিন্তু সবচেয়ে বেশি সুযোগ, বেঁচে থাকার সুযোগ সুবিধা আমরা দিচ্ছি। এইটার প্রচারণাটা ঠিক মতো হয় না। কোন জায়গায় সমস্যাটা? সেখানে আমি বলি, আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে আমাদের কাছে শুরু থেকেই মনে হয়েছে নানান অপপ্রচার হয়েছে আন্তর্জাতিকভাবে। কিন্তু এই আন্তর্জাতিকভাবে যে অপপ্রচারগুলো হয়েছে, তার বিরুদ্ধে যে সুসংগঠিতভাবে যে জবাব দেওয়াটা উচিত ছিল, এই দায়িত্ব ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের। আমাদের তরফ থেকেও বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর এই চাপটা ছিল যে আপনারা শুধুমাত্র এই অপপ্রচারগুলোর জবাব দেওয়ার জন্য একটি সংগঠিত সেল গঠন করে আপনারা তার বিরুদ্ধে দূতাবাসের মাধ্যমে প্রচার করেন। আমার স্পষ্ট মনে আছে 2012 সালে যখন জাতিসংঘে মানবাধিকার সনদের ওই যে 4 বছর যে পিরিয়ড, সে সময় কিন্তু আমি জাতিসংঘের সে অধিবেশনে যোগদান করেছি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তৎকালীন দীপুমণি এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন। সেখানে যখন অ্যাম্বাসেডারের বাসায় জাতিসংঘের যিনি বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রদূত, তার বাসভবনে যখন আলোচনা হয়েছিল, সেখানেও যখন এই প্রসঙ্গগুলো আমরা উত্থাপন করেছিলাম, তখনই তিনি বলেছেন যে আমরা অনেক কিছুর বিষয়ে স্পষ্টভাবে আমাদের কাছে কিছু আসে না বলেই আমরা তাৎক্ষণিকভাবে যে জবাব দেওয়ার যে ব্যবস্থাটা, এটা আমরা করতে পারি না। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচার বিভাগের, আন্তর্জাতিক প্রচার বিভাগের স্থাপন করে যে বা থাকলেও যে গুরুত্ব দিয়ে এটাকে করা উচিত ছিল, আমার কাছে মনে হয়েছে সেটাকে সেভাবে গুরুত্ব দিয়ে কখনো দেখা হয়নি। এবং দেখা না হওয়ার ফলে আন্তর্জাতিকভাবে বিভ্রান্ত থাকাটা তো অস্বাভাবিক না, আমার মনে হয়েছে তাই। এবার আমরা শেষ পর্যায়ে, আপনি গণমাধ্যম কর্মীও, আপনি একজন দীর্ঘদিনের আছে, এবং উনি যে কথাটা বললেন যে আমাদের গণমাধ্যম কি পুরোপুরি এই জিনিসটাকে ঠিক মতো উপস্থাপন করতে পারছে বা করছে কিনা, আপনার কি?
না, আমাদের গণমাধ্যম, আমি যদি আমাদের আভ্যন্তরীণ যে আমি আমাদের দেশের কথাই বলছি। আমাদের দুই একটি যারা স্বাধীনতা বিরোধী শক্তির দ্বারা প্রভাবান্বিত বা যারা সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দেওয়ার মতো এই কয়েকটি গণমাধ্যম ছাড়া বাকি যদি আমরা মেইন স্ট্রিম গণমাধ্যম বলি, তারা কিন্তু এই পুরো যে প্রক্রিয়া, মানে বিচার প্রক্রিয়া, তার আগে তদন্ত প্রক্রিয়া, সেগুলোতে কিন্তু তারা কিন্তু মোটামুটি কিন্তু এগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। এবং তুলে ধরার চেষ্টা করেছেন বলেই আমি মনে করি আমাদের প্রসিকিউটর যারা ছিলেন, সেখানে বিচারপতি যারা ছিলেন, এবং সর্বশেষ সুপ্রিম কোর্ট, এই সাহসটা তারা পেয়েছেন, কারণ জনমত তাদের পক্ষে আছে। এই কারণের জন্য আপনি দেখুন, যখন কাদের মোল্লার রায়টি হলো, সেই সময় কিভাবে বিস্ফোরণ ঘটলো জনগণের কাছে। মানে বিচার বিভাগ তাদের মতো করে একটি রায় দিয়েছিলেন, কিন্তু জনমত কিভাবে, মানুষ যেটা কি চাচ্ছিল সেটার বহিঃপ্রকাশটা কিন্তু ওই দিন, হ্যাঁ, সেদিন কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সারা দেশব্যাপী একটা বিস্ফোরণ ঘটে গেছে। এবং তারপর থেকে দেখুন আস্তে আস্তে আমাদের প্রসিকিউটর যারা, বিচারপতি যারা, এবং কি সুপ্রিম কোর্ট, তারা কিন্তু এই সাহসটি পেয়েছেন। কারণ সবকিছুই তো হলো মানুষকে নিয়ে। জনসমর্থন যদি থাকে, জনসমর্থন ছিল বলেই আমরা পাকিস্তানের মতো একটা সশস্ত্র বাহিনীকে, হানাদার বাহিনীকে, বিশ্বের পরাশক্তি তাদের পিছনে থাকা সত্ত্বেও আমরা পরাজিত করতে পেরেছি। এবং আজকেও কিন্তু দেখুন আমাদের জনশক্তি আছে বলেই আমরা এই জঙ্গিদের বিরুদ্ধে কিন্তু একটা বড় ধরনের সক্ষমতা আমরা প্রমাণ করতে পেরেছি। এবং এখানেই কিন্তু হলো আমাদের জাতীয়তাবোধ, যেটি আফসান বলল, যে আমাদের দেশপ্রেম থাকতে হবে, আমাদের যে সাহস থাকতে হবে, সেটি সর্বমহলে, সাধারণ মানুষ থেকে শুরু করে বিচার বিভাগ, রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে আমরা যারা সিভিল সোসাইটি বলুন বা মিডিয়া বলুন, তাদের সবাই কতগুলো প্রশ্নে কোনো আপোষ নেই, নিরপেক্ষতার কোনো সুযোগ নেই। যেমন আমি একজন সাংবাদিক হিসাবে বলবো, গণমাধ্যম হিসাবে যখন আমার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ হবে, সেখানে কিন্তু আমি দাঁড়াতে হবে আমার কলম নিয়ে, আমার বক্তব্য নিয়ে। যখন একটি সাম্প্রদায়িকতার প্রশ্ন আসবে, সেখানে কিন্তু আমাকে দাঁড়াতে হবে, আমি কিন্তু সেখানে নিরপেক্ষ থাকতে পারবো না। এই বিচার যে হচ্ছে যুদ্ধাপরাধীদের, সেখানে কিন্তু আমাকে দাঁড়াতে হবে পক্ষ হয়ে, যে বিচারের পক্ষে। আমি মৌলবাদ এবং জঙ্গিবাদের যখন প্রশ্ন আসবে, তখন কিন্তু এই আইএস বলুন বা তাদের এখানকার যারা সমর্থক বলুন, এই জঙ্গিবাদের সাথে যারা আছে, জেএমবি, আনসারুল্লাহ বাংলা ভাই বা হুজি বা যাই থাকুন, এমনকি জামাতি ইসলামী বা ইসলামী ছাত্র শিবির, তাদের বিরুদ্ধেও কিন্তু আমাকে নিরপেক্ষভাবে নয়, পক্ষ হয়ে আমাকে তাদের বিরুদ্ধে বলতে হবে। সবচেয়ে বড় জিনিসটি হলো, এক একটি ইস্যু আছে, সেই ইস্যুতে আমাকে গণমাধ্যমকে দাঁড়াতে হবে, সিভিল সোসাইটিকে দাঁড়াতে হবে, এবং রাজনৈতিক দলকেও কিন্তু দাঁড়াতে হবে। সেটি যখন আমরা করতে পারবো, তখনই কিন্তু আমিও আমার যে যোগ্য অবস্থানটি, আস্তে আস্তে দেখুন আমাদের এই সক্ষমতার প্রেক্ষিতে কিন্তু আস্তে আস্তে বিশ্বের পলিসিও কিন্তু পরিবর্তন হচ্ছে, আমাদের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে। এটাই হলো আমাদের অর্জন, এবং এই অর্জনটা ধরে রাখতে হবে। সেটা হচ্ছে যে ইকবাল ভাই যে কথা বলছেন, আমরা গণমাধ্যমের লোক, আমার মতে একটা নতুন মাধ্যম আছে, সেটা হচ্ছে সামাজিক মাধ্যম। এইটা কিন্তু খুব বড় ভূমিকা পালন করেছে। এবং আমার মনে হয় আমাদের যতই মাঝে মাঝে তারা খুবই খারাপ কথা বলে, ভাষা খারাপ, কিন্তু তারা যে বিশাল প্ল্যাটফর্মটা তৈরি করেছে, যার ভিত্তিতে আমাদের দেশে সকল মাধ্যম যোগাযোগের যোগাযোগ হচ্ছে। এবং এই যে সমর্থনকে আপনি যদি চিহ্নিত করতে চান, তাহলে কিন্তু আপনি ওখানে গেলেও সমর্থনটা পাবেন। আমি মনে করি সামাজিক গণমাধ্যমকে সরকারের এবং অন্যান্য যারা আছেন তাদেরকে এটা সবল করা উচিত, দুর্বল না করে সবল করা উচিত। আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।